নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর স্যারের একটি মিষ্টি বিবাহিত দম্পতির গল্প। তা চলুন গল্পটি শোনা যাক। দেবীশ প্রতিদিনের মতো মর্নিং ওয়াক শেষে বাড়ি ফিরে এসে ক্লান্ত অবস্থায় শোবার ঘরের মধ্যে এসে দেখে অপরূপা তখনও বিছানায় শুয়ে আছে। তাই দেখে সে অপরূপাকে জিজ্ঞেস করল, 7টা বাজতে চললো, এখনো শুয়ে আছো যে? অপরূপা খানিক ব্যথাতুর গলায় দেবেশের মুখে 7টা বেজে যাওয়ার কথা শোনা মাত্র বিছানা ছেড়ে ওঠার চেষ্টা করতে করতে বলল, 7টা বেজে গেছে, তোমার অফিস আছে তো আবার। দেবেশ অপরূপার গলার স্বর আর শরীরের ভাব ভঙ্গিমা দেখে বুঝল যে তার শরীর ভালো নেই। তাই সে অপরূপার কাছে জানতে চাইল, শরীর খারাপ লাগছে নাকি? না, ওই একটু। কি হয়েছে? একটু আগে পিরিয়ডস হয়েছে, পেটটা খুব ব্যথা। তাহলে উঠছো কেন? রেস্ট করো। না, তোমার তো অফিস আছে, টিফিন বানাতে হবে। সে আজ নয়, আমি নিজে বানিয়ে নিচ্ছি, তোমাকে অত ব্যস্ত হতে হবে না। কথাটা বলে দেবেশ অপরূপার 2 কাঁধে হাত দিয়ে তাকে ফের আস্তে আস্তে বিছানায় শুইয়ে দিল। আর তারপর সে স্নান করবে বলে বাথরুমের দিকে তোয়ালে কাঁধে চলে গেল। অপরূপার পেট ব্যথা করছে, তাও তার মনের মধ্যে অস্থিরতা কাজ করছে যে রোজগেরে বাড়ির কাজগুলো তাকে করতে হবে। স্নান সেরে ফিরে এসে দেবেশ দেখে অপরূপা শোবার ঘরের মধ্যে নেই। তাই সে সঙ্গে সঙ্গে রান্নাঘরের দিকে জোরে জোরে পা ফেলে দৌড়ে গেল। গিয়ে দেখে অপরূপা তার খাবার রেডি করার জন্য রান্নাঘরের মধ্যে কোনো মতে সব তোড়জোড় করছে। তাই দেখে দেবেশ সোজা অপরূপার হাত থেকে রান্নার খুন্তিটা নিজের হাতে টেনে নিয়ে, তোমাকে না বললাম আমি করে নেব, কথা শোনো না কেন আমার? এইটুকু তো ব্যাপার, আমি ঠিক করে নেব। না, তোমায় করতে হবে না কিচ্ছু, যাও যাও, যেটা বলছি সেটা করো, রেস্ট নাও। দেবেশের এই কথাটা শোনার পর আর কিছু বলার মতন ছিল না অপরূপার। দেবেশের প্রতি সে আরো মুগ্ধ হলো। এতটা সাপোর্টিভ মানুষটা কাছের মানুষ হলে আর কি চাই জীবনে। সত্যি দেবেশ তাকে বারবার মুগ্ধ করে, এইভাবেই তার ব্যবহারে ও আচরণে। সে রান্নাঘর থেকে চলেই যাচ্ছিল কি হঠাৎ খেয়াল পড়ল, ঠাকুর ঘরের সেবা আজ কে দেবে? তার তো এমন অবস্থায় ঠাকুর সেবা দেওয়া উচিত না। তাই সে দেবেশকে বলল, বলছি কি, তুমি আজ একটু ঠাকুরের সেবাটা দিয়ে দেবে? আমি? কেন, পারবে না? দেখো, তুমি আমার ঘরের লক্ষ্মী, তোমার হাতে আমার গৃহদেবতার সেবা গ্রহণ করেন। আগে আমার মায়ের হাতে যেমন ঠাকুর সেবা নিত, তাই তুমি দিও ওটা। বুঝতেই তো পারছো আমি আজ ও ঘরে যেতে পারবো না। কেন পারবে না? তুমি তোমার কৃষ্ণ ঠাকুরের মেয়ে, আর মেয়ের হাতে বাবা অন্ন গ্রহণ করবে না তা কি কখনো হয়? মন থেকে সেবা দিলে উনি প্রতিদিনের মতনই ঠিকই সেটা গ্রহণ করবে। অপরূপা তাও মনের মধ্যে কেমন যেন একটু কিন্তু কিন্তু বোধ রয়েই গেল। তখন দেবেশ তার দিকে এগিয়ে এসে বলল, কোথাও লেখা নেই মেয়েদের এমন অবস্থায় ঠাকুরের সেবা দিতে নেই। এগুলো তোমাদের মনের ভুল ধারণা, তোমাদেরই এটা বদলাতে হবে, বুঝলে? এবার দেবেশের থেকে সাহস পেয়ে অপরূপাও মনে মনে ভাবল যে সত্যিই তো দেবেশ ঠিক কথাই বলছে। আমি তো আমার নিষ্পাপ মনে আমার ঈশ্বরকে সেবা দিই, ঈশ্বর নিশ্চয়ই তাতে অক্ষুণ্ণ হন না। সেদিন অপরূপা যেন আরো মন থেকে তার কৃষ্ণ দেবতার আরাধনা করল।
দেবেশের মোটামুটিভাবে রান্না শেষের পর সে অপরূপাকে সাড়া দিল। কই গো, খেয়ে যাও একটু, আমিও তো অফিসে বেরোবো। অপরূপা ঘরের মধ্যে শুয়েছিল। সে ডাইনিংয়ের সামনে এসে দেখে দেবেশ তার জন্য তার পছন্দের আলু সিদ্ধ আর মুগের ডাল আর বেগুন ভাজা করেছে। দেবেশ তাকে চেয়ারে বসতে বলে নিজেও বসে বলল, আজ একটু কষ্ট করে লাঞ্চটা আগেই করে নাও। অপরূপা ভাতের সাথে একটু মুগের ডাল মাখিয়ে গরম গরম বেগুন ভাজা মুখে তুলে দেবেশকে বলল, কি দারুণ সব করেছো গো, এত ভালো রান্না পারো, কই জানতাম না তো। ওই হোস্টেলে থাকাকালীন শিখেছিলাম, তবে অতটা ভালো হয়নি, আমিও জানি। তুমি আমার মন রাখতে বলছো। অপরূপা এবার খেতে খেতে দেবেশের কাঁধের কাছে মাথা রেখে আবেগী সুরে বলে উঠল, এই রান্নার স্বাদে তোমার ভালোবাসা মেশানো আছে। এই স্বাদ কি কখনো খারাপ হতে পারে দেব? সত্যি আমি ভীষণ ভাগ্যবতী যে তোমার মতো কাউকে জীবন সঙ্গিনী হিসেবে পেয়েছি। আমার অহংকার হয় তোমাকে নিয়ে। দেবেশ এবার হেসে বলল, থাক থাক, অনেক হয়েছে। ভালো যখন লেগেছে পুরোটা শেষ করে তবে উঠবে। আর আজকে একটু কষ্ট করে টুকাইদের বাড়ি আর পড়াতে যেতে হবে না, বারণ করে দিও। অফিসের জন্য বেরিয়ে যাওয়ার আগে দেবেশ অপরূপার কপালে একটা চুমু খেয়ে বলল, সাবধানে থেকো আর সারাটা দিন রেস্ট নিও। বেশি অসুবিধা হলে ফোন করো, কেমন? অপরূপার দিক থেকে ফোনটা দেবেশের কাছে গেল ঠিক সন্ধ্যার সময়। দেবেশের তখনও ছুটি হয়নি। অপরূপার ফোন দেখে ফোনটা রিসিভ করে অপরূপা বলল, শোনো না, আমার শরীরটা ঠিক লাগছিল বলে টুকাইকে পড়াতে এসেছিলাম। এখন খুব পেট ব্যথা করছে, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। অপরূপা পড়াতে গেছে শুনেই দেবেশের মাথা গরম হয়ে গেল। সে অপরূপার উপর চেঁচিয়ে উঠল, কতবার করে বলে এলাম পড়াতে না যাওয়ার কথা? আমার একটা কথা যদি তুমি শোনো, বলি এসব টিউশন ফিউশন পড়াতে হবে না। আমার একটা কথা শুনলে তো হয়। কি করব বুঝতে পারিনি, আর ওর পরীক্ষাও আছে সামনের হপ্তা থেকে। আর তোমার শরীরটা কে দেখবে কিছু হলে? কথাটা বলে দেবেশ খানিকক্ষণ চুপ করে গেল। তারপর নিজেকে একটু সামলে নিয়ে বলল, আমি ছুটি করে আসছি যত তাড়াতাড়ি পারি, ওখানেই থাকো। আর পাকামো করে নিজে যেন বাড়ি ফিরতে যেও না। দেবেশের অফিস থেকে বাড়ি খুব দূরে না, তাই সে আধা ঘন্টার মধ্যে অপরূপাকে নিতে চলে এলো টুকাইদের বাড়ি। টুকাইদের বাড়ি থেকে অপরূপা যখন যন্ত্রণাকাতর মুখে বেরিয়ে এলো, তখন দেবেশ তার মুখখানা দেখে টুকাইয়ের মাকে বলে দিল, অপরূপা টুকাইকে পড়াতে আসবে না, আপনারা ওর জন্য অন্য একজন টিচারের ব্যবস্থা করে নিন। টুকাইয়ের মা ব্যাপারটা কিছুই বুঝতে পারল না। হঠাৎ করে কি এমন হলো যে অপরূপা আর টুকাইকে পড়াবে না? তারা তো অপরূপার সাথে কোনোদিনও খারাপ ব্যবহারও করেনি। তবে কি টুকাই খুব বদমাইশি করেছে তার দিদিমণির কাছে? সেটা জানতে তিনি ভেতরে চলে গেলেন। ওদিকে দেবেশ অপরূপাকে আর বাইকের পেছনে উঠতে বলে চুপ করে গেল। খানিকটা রাস্তা যাওয়ার পরেও দেবেশ তাকে কিচ্ছু বলছে না দেখে অপরূপা নিজেই দেবেশকে প্রশ্ন করল, কি গো, রাগ করেছো আমার ওপর? দেবেশ উত্তর করল না, গুম হয়ে রইল। ফের জিজ্ঞেস করতে তখন দেবেশ বলল, কি দরকার ছিল আজ পড়াতে আসার? কত করে তো বলে গেলাম যে আজ পড়াতে আসতে হবে না, তারপরও? বুঝতে পারিনি, শরীরটা ঠিক লাগছিল একটু, ভাবলাম পড়িয়ে দিতে পারো। সরি, কান ধরছি। আমায় সরি বলে কি হবে? এখন কষ্টটা কার হচ্ছে বলো? শুধু আমার একার হচ্ছে না, তোমারও হচ্ছে, বুঝতে পারছি। আমার জন্য আর তোমার কথার অবাধ্য হব না কোনোদিনও, বলে দেবেশকে পেছন থেকে জড়িয়ে ধরল। এই এক সমস্যা পুরুষ মানুষের। নারীর একটু ভালোবাসা পেলেই না সব রাগ কেমন গলে জল হয়ে যায় এই যাত্রার। সে শান্ত হলো। তারপর এক হাতে অপরূপা জড়িয়ে ধরা হাতটার ওপর স্পর্শ করে বলল, এখনো খুব ব্যথা লাগছে? না,
কমেছে একটু। বেশ, বাড়িতে ফিরে গিয়ে আর কোনো কাজ করবে না, সোজা রেস্ট। আজ আর আমি আর বেরোবো না বাইরে, বাড়িতেই থাকবো। অপরূপা মনে মনে ভীষণ খুশি হলো, আর তারপর খানিক আবদারের সুরে দেবেশকে বলল, টুকাইকে আমি পড়াবো, আমি পড়ানো জানতে পারবো না, জানোই তো কেন বলছি। বলো বলো, তোমার আপত্তি নেই আর? বেশ, ঠিক আছে, যেও। আমি ওর মাকে ফোন করে জানিয়ে দেব। আর হ্যাঁ, শরীর সুস্থ হলে তবেই। ঠিক আছে বলে সে ফের আরো শক্ত করে জড়িয়ে ধরল দেবেশকে। তখনও তার শরীর পিরিয়ডসের ব্যথা অনুভব করছে, কিন্তু দেবেশের ভালোবাসা যেন সেই সব ব্যথার থেকে ওপরে। দেবেশের মতো একজন সত্যিকারের যত্নবান মানুষ পেলে জীবনে আর কিচ্ছু লাগবে না। নারী ভালোবাসা চায়, আর ভালোবাসা পেলে তার সব ব্যথাও ভুলে যায়। সেদিন রাতেও দেবেশ নিজের হাতে অপরূপার জন্য নিজের হাতের খাবার বানালো, আর তাকে নিজের হাতেই খাইয়ে দিতে চাইল। অপরূপা না করল না। দেবেশ তাকে খাইয়ে দিতে দিতে বলল, তোমায় সব সময়ের জন্য ভালো দেখতে চাই আমি, ব্যাস, আমার আর কিচ্ছু লাগবে না। অপরূপা দেবেশের আবেগ ভরা চোখে চোখ রেখে বলল, আজীবন এইভাবেই ভালোবেসো, আমারও আর কিচ্ছু লাগবে না। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। আর আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আশেপাশে যেসব সাউন্ডগুলো হচ্ছে সেইগুলোকে একটু অগ্রাহ্য করে গল্পে মনোযোগ দিন। আশা করছি গল্পগুলো ভালো লাগবে। আপনার একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার আমাকে আরও বহু মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে এবং আগামী দিনগুলোতে আরও ভালো ভালো গল্প নিয়ে আসার জন্য আমাকে উৎসাহিত করবে।